ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের যেই সাজেশন সিরিজের ক্লাস শুরু করেছিলাম তারই আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা জীবন বিজ্ঞান থেকে 25টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং প্রতি ক্লাসের মতোই এতটাই ডিটেলসে আলোচনা করব যাতে করে এই 25টা প্রশ্ন রিলেটেড যাবতীয় যা যা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে সবটাই ক্লিয়ার হয়ে যায়। তো আশা রাখবো এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তো সবার প্রথমে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যারা ক্লাসগুলো দেখছো প্রত্যেকে কিন্তু ক্লাসগুলোকে লাইক করো, ঠিক আছে? এবং যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো প্রত্যেককেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আপকামিং দিনে এই সাজেশন সিরিজের ক্লাস তোমাদের আরও আসতে থাকবে, যেটা তোমাদের কিন্তু এক্সামকে ক্র্যাক করতে, তোমাদের কিন্তু সরকারি কলেজে র্যাঙ্ক করতে অনেকটাই সাহায্য করবে, ঠিক আছে? এবং তোমাদের যেসব বন্ধুরা এবছর এক্সাম দেবে তাদের মধ্যেও কিন্তু এই চ্যানেলটিকে শেয়ার করো, ঠিক আছে? তাহলে চলো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। প্রথমেই বলছে এসিটিএইচ হরমোন, ঠিক আছে? কি বললাম? এই এসিটিএইচ হরমোন, এই হরমোনের বেশিক্ষরণে কোন রোগ দেখা যায়? জাইগ্যান্টিজম, কুসিং রোগ, অপশান সিতে রয়েছে বামনত্ব এবং অপশান ডিতে রয়েছে গ্রেভস বর্ণিত রোগ। তো এই চারটে রোগের মধ্যে কোন রোগটা এই এসিটিএইচ হরমোনের বেশি ক্ষরণের ফলে দেখা যায়? এটাই প্রশ্ন জানতে চেয়েছে, তাই তো? তো কি বললাম, হরমোনটা কি রয়েছে? হরমোনটা রয়েছে এসিটিএইচ। তো সবার প্রথমে আমাকে জানতে হবে যে এসিটিএইচ হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয়, ঠিক আছে? তো মনে রাখবে এই এসিটিএইচ হরমোন কিন্তু ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। কি বললাম? এটা ক্ষরিত হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। ক্লিয়ার? কেননা অনেক সময় ডিরেক্টলি প্রশ্ন চলে আসে যে নিচের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়, বা আবার এমনও প্রশ্ন আসে যে নিচের কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন নয়, দিয়ে তোমাকে চারটে অপশান দিয়ে দেবে। বোঝা গেল? তো তাই কোন হরমোনটা কোথা থেকে ক্ষরিত হয় এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, এসিটিএইচ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ক্লিয়ার? এবার আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই এসিটিএইচের পুরো নাম কি। অনেক সময় কিন্তু আবার এই পুরো নামটাও পরীক্ষায় জানতে চাই, ঠিক আছে? তো এসিটিএইচের পুরো নাম কি? এসিটিএইচের পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন, ঠিক আছে? অ্যাড্রিনো কর্টিকোট্রফিক হরমোন। ক্লিয়ার? তাহলে এবার প্রশ্নে বলছে যে এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে কোন রোগ দেখা যায়? তো মনে রাখবে এই এসিটিএইচ হরমোনের অধিক ক্ষরণে দেখা যাচ্ছে কুসিং বর্ণিত রোগ। ক্লিয়ার? মানে অপশন বি হবে কিন্তু আমার সঠিক উত্তর। বোঝা গেল? এসিটিএইচ হরমোনের অভাবে মানে প্রভাব যদি বেশি ক্ষরণ হয় তাহলে আমার কুসিং বর্ণিত রোগ হবে। এবার দেখো এই যে জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব পেলাম না, জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব, এই অতিকায়ত্ব রোগটা দেখা যায় গ্রোথ হরমোন, ঠিক আছে? গ্রোথ হরমোন যদি অধিক ক্ষরণ হয় অল্প বয়স্কদের, তখন কিন্তু মানে অল্প বয়সে যদি গ্রোথ হরমোন অধিক ক্ষরিত হয়ে পড়ে তখন কিন্তু আমার অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম দেখা দেবে। এবার যদি এই গ্রোথ হরমোনটা অধিক ক্ষরণ হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে অ্যাক্রোমেগালি। সেক্ষেত্রে অ্যাক্রোমেগালি রোগ দেখা যাবে। এবং যদি গ্রোথ হরমোনের কম ক্ষরণের ফলে কী রোগ দেখা যায়? গ্রোথ হরমোন যদি কম ক্ষরিত হয় তখন বামনত্ব বা ডোয়ারফিজম রোগ দেখা যায়। এই জায়গাটা কিন্তু একটু মনে রাখবে যে গ্রোথ হরমোনে যদি অধিক ক্ষরণ হয় অল্প বয়স্কদের দেখা যায় জাইগ্যান্টিজম বা অতিকায়ত্ব। গ্রোথ হরমোনের যদি অধিক ক্ষরণ হয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তখন হয় অ্যাক্রোমেগালি। এবং গ্রোথ হরমোন যদি কম ক্ষরিত হয় তখন দেখা যায় বামনত্ব বা ডোয়ারফিজম। এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, ডোয়ারফিজম, জাইগ্যান্টিজম, ঠিক আছে? কারণ অনেক সময় বামনত্ব না দিয়ে ডোয়ারফিজম দিয়ে দিল, তখন কিন্তু তুমি গুলিয়ে ফেলবে যে ডোয়ারফিজম তো আমি শুনিনি নামটা, কিন্তু তুমি বামনত্ব জানো। যাতে এই প্রবলেমটা না ফেস করতে হয় সেই জন্য কিছু কিছু ইংলিশ টার্ম কিন্তু বায়োলজির আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য আমি তোমাদের ডোয়ারফিজমটাও লিখে রেখেছি। ক্লিয়ার? তাহলে মনে থাকবে প্রত্যেকের। তাই এই যে এক্সট্রা ইনফরমেশনটা দিলাম এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। এবং তাছাড়াও এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা হলো যে তোমাদের আমি যে প্রশ্নটা বললাম যে নিচের কোন হরমোনগুলো পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, তো একটু জেনে নিই আমরা যে পিটুইটারি থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়। মনে রাখবে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমি ফুল ফর্মটা মুখে বলে দিচ্ছি, প্রত্যেকে একটু নোট করে নিও। টিএসএইচ, ঠিক আছে? এসিটিএস তো বললামই। এছাড়া আর কি রয়েছে? এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার এলটিএইচ, এলটিএইচ
সরি LTH, ঠিক আছে, এটা হচ্ছে লিউটোট্রফিক হরমোন। ক্লিয়ার? এবং দেখো ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এটাও কিন্তু পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। ক্লিয়ার? তাহলে এই হরমোনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এছাড়াও কি STH, সোমাটোট্রফিক হরমোন, এগুলো কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে যে এই সব হরমোনগুলো কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন। ক্লিয়ার? বোঝা গেল প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখেন। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন এবং অপশন ডিতে আছে এদের সবগুলি। তো এই চারটে অপশানের মধ্যে কোনটি মূত্রের স্বাভাবিক উপাদান? ঠিক আছে, তো দেখো মূত্রের স্বাভাবিক উপাদান হলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এছাড়াও তোমার NaCl, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সব কিন্তু মূত্রের স্বাভাবিক উপাদান। ক্লিয়ার? তাহলে এবার তোমাদের মাথায় আসতেই পারে স্যার স্বাভাবিক উপাদান তো আপনি বললেন, তাহলে অস্বাভাবিক উপাদান কি একটু নোট করে নাও। অস্বাভাবিক উপাদানগুলো দেখো গ্লুকোসুরিয়া, প্রোটিন ইউরিয়া, অ্যালিবুমিনিরিয়া, কিটোন ইউরিয়া, ঠিক আছে, এই যে রোগগুলো আমরা পড়েছি এগুলো সব তো অস্বাভাবিক উপাদান থাকার জন্য এই রোগগুলো দেখা যায় মূত্রেতে। তো দেখো গ্লুকোজ, অনেক সময় এই রোগগুলো জানতে চাওয়া হয় যে মূত্রে গ্লুকোজের উপস্থিতিতে কি বলা হয়, গ্লুকোসুরিয়া, একটু মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে, গ্লুকোজ, প্রোটিন, অ্যালবুমিন এবং কিটোন বডি, এগুলো কিন্তু সব মূত্রের তোমার অস্বাভাবিক উপাদান। ক্লিয়ার? তাই স্বাভাবিক উপাদান কী কী সেগুলো আমি তোমাদের বলে দিলাম, এবং তার সাথে কিন্তু অস্বাভাবিকটা নোট করে রেখো। এগুলো হচ্ছে মূত্রের অস্বাভাবিক উপাদান। যদি মূত্রে গ্লুকোজের উপস্থিতি থাকে তাহলে কি হবে? গ্লুকোসুরিয়া। ঠিক আছে, যদি প্রোটিন থাকে প্রোটিন ইউরিয়া, যদি অ্যালবুমিন থাকে অ্যালবুমিউরিয়া, ঠিক আছে, কিটোন বডি থাকে কিটোন ইউরিয়া। ক্লিয়ার? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এবার আমরা এখান থেকে কী পেলাম? মূত্রের স্বাভাবিক উপাদান এবং অস্বাভাবিক উপাদান। এবার এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে আমি একটু বলে দিই, একটু খেয়াল রাখবে প্রত্যেকেই, যে মূত্রের আবার মানে এই যে রেচন পদার্থগুলোর আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে। একটা হচ্ছে কি নাইট্রোজেন যুক্ত, আর একটা হচ্ছে তোমার নাইট্রোজেন বিহীন। ক্লিয়ার? তার নাইট্রোজেন যুক্ত কোনগুলো আর নাইট্রোজেন বিহীন কোনগুলো একটু আমাদের জানতে হবে। দেখো আমরা যে উপক্ষারগুলো পড়ি উদ্ভিদের ক্ষেত্রে, যে উপক্ষারগুলো পড়ি আমরা, সেই উপক্ষারগুলো কিন্তু সবগুলো একটু মনে রাখবে। ঠিক আছে, যেমন কুইনাইন, ডাটোরিন, রেসারপিন, নিকোটিন, এই সবগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত। ক্লিয়ার? এগুলো একটু মনে রাখবে যে উপক্ষারগুলো সবগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত। আর এই প্রাণীতে কী কী রয়েছে? প্রাণীতে দেখা রয়েছে ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন যুক্ত। ঠিক আছে, কি কি বললাম একবার লিখে দিই। ইউরিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ক্রিয়েটিনিন, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো সব কিন্তু নাইট্রোজেন যুক্ত। ক্লিয়ার? এবার যদি নাইট্রোজেন বিহীন বলে তখন কি হবে একটু দেখে নাও। যদি নাইট্রোজেন বিহীন বলে পরীক্ষায় কিন্তু এগুলো অপশানে চলে আসবে, নিচের কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ বা নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নয়। তাই সেই জন্য বলছি খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু প্রত্যেকে ভালো করে মন দিয়ে শুনবে এবং পারলে খাতায় নোট করে নিও। নাইট্রোজেন বিহীন বললে উদ্ভিদের দেখো উদ্ভিদের কী হবে? গদ, রজন, ঠিক আছে, তরুক্ষীর। ক্লিয়ার? যেসব উদ্বায়ী তেলগুলো রয়েছে সেগুলো, ধাতব ক্যালাসগুলো, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন। এবং প্রাণীদের কী হবে? কিটোন বডি, ঠিক আছে, কিটোন বডি, এগুলো সব কিন্তু নাইট্রোজেন বিহীন। ক্লিয়ার? এগুলো নোট করে রেখে দিও। কী কী বললাম? গদ, রজন, তরুক্ষীর, ধাতব ক্যালাস, ট্যানিন, উদ্বায়ী তেলগুলো, ঠিক আছে, এছাড়াও কিটোন বডি,
তারপর তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো সব কিছু তোমাদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ। ক্লিয়ার? একটু খুব ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে আরশোলা, ফড়িং, মশা প্রভৃতি পতঙ্গদের রেচনাঙ্গ কোনটি? কক্সাল গ্রন্থি, নেফ্রিডিয়া, ফ্লেম কোষ এবং অপশান ডিতে আছে ম্যালপিজিয়ান নালিকা। তো মনে রাখবে আরশোলা, ফড়িং সহ সমস্ত পতঙ্গদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? এবার আমরা এক নজরে সবগুলোর চোখ বুলিয়ে নেব। অ্যামিবা সংকোচী গহ্বর, প্ল্যানেরিয়া, ফিতাকৃমি সহ সকল চ্যাপ্টা কৃমিদের হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। মাকড়সা, কাঁকড়া বিচের হচ্ছে কক্সাল গ্রন্থি। কেঁচো, জোঁক, অ্যাম্ফিঅক্সাস হচ্ছে নেফ্রিডিয়া। চিংড়ি হচ্ছে সবুজ গ্রন্থি। শামুক ঝিনুকের হচ্ছে বোজেনাসের অঙ্গ এবং মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে বৃক্ক। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু প্রত্যেক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। বোঝা গেল প্রত্যেকের? তোমাদের জন্যই আমি এক জায়গাতে লিখে রেখেছি যাতে তোমাদের সুবিধা। স্ক্রিনশট নিয়ে নিও, এবং স্ক্রিনশট নিয়ে নেওয়া থেকে সব থেকে ভালো হবে কী বলো তো, খাতায় নোট করে নেও। ঠিক আছে, খুব কাজে লাগবে। এখন মনে হবে যে স্যার বলছে কষ্ট হচ্ছে, অত বিছানায় শুয়ে শুয়ে তোমরা ক্লাসগুলো দেখছো, যদি একটু লিখে নিতে পারো এবং পরে যদি একটু রিভিশন করে নিতে পারো, দেখবে খুব কাজে দেবে। ঠিক আছে, তোমরা যেখানেই যা ইউটিউবে যে কোনো জায়গাতে যা ক্লাস করো না কেন, রিভিশন করবে। হয়তো ভিডিওটা আরেকবার দেখবে, কি যদি ভিডিওটা আরেকবার না দেখো, যদি খাতায় নোট করে রাখো ক্লাসটা করার সময়, তো সেই খাতাটা একবার চোখ বুলিয়ে নেবে, কারণ চোখ বুলাতে কম সময় লাগবে। ঠিক আছে, তো তোমার 10 মিনিট লাগলো পুরো এই ক্লাসটাকে চোখ বুলাতে, তোমার যদি খাতায় লেখা থাকে। একবার সময় রয়েছে এখনও, আমি সাজেস্টিভ প্রশ্নগুলো তোমাদের জন্য বেছে বেছে নিয়ে এসেছি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নাও। বলছে নিচের কোন উপক্ষারটি তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়? কোন উপক্ষারটি তামাক গাছের পাতা থেকে পাওয়া যায়? নিকোটিন, ডাটুরিন, কুইনাইন, রেসারপিন। দেখো এই জায়গা থেকে তোমাদের দু রকমের প্রশ্ন আছে। কি প্রশ্ন বললাম? এক প্রশ্ন তোমাদের যে নিচের কোন উপক্ষারটা তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে, মানে কোথা থেকে উপক্ষারটা পাওয়া যায়, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, উপক্ষার থেকে। আর একটা প্রশ্ন তোমাদের আছে যে উপক্ষারটা কোন কাজে লাগে। ঠিক আছে, কোন উপকারটা কোন কাজে লাগে, এই জিনিসটা জানতে হবে। আর একটা জিনিস জানতে হবে যে উপক্ষারগুলো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ না নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ। তোমরা আমাকে বলো যে এই উপক্ষারগুলো নাইট্রোজেন যুক্ত না নাইট্রোজেন বিহীন। আমি একটু আগেই বলেছি তোমাদের। ঠিক আছে, কমেন্টে জানিও। তাহলে দেখো বলছে কোন উপক্ষারটি তামাক গাছের পাতা থেকে পাওয়া যাচ্ছে। তো দেখো তামাক গাছের পাতা থেকে কোনটা পাওয়া যায়? দেখো নিকোটিন, ডাটুরিন, কুইনাইন এবং রেসারপিন, এই চারটে অপশান রয়েছে। তো ডাটুরিন কোথা থেকে পাচ্ছি? ধুতুরা গাছ থেকে পাচ্ছি। কুইনাইন পাচ্ছি কোথা থেকে? সিঙ্কোনা গাছ থেকে পাচ্ছি। রেসারপিন পাচ্ছি আমি সর্পগন্ধা গাছ থেকে। তাহলে নিকোটিন পাচ্ছি আমি তামাক গাছের পাতা থেকে। ঠিক আছে, অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। এবার তোমাদের জন্য এক জায়গাতে লিখে রেখেছি, একটু দেখে নিও। কুইনাইন, সিঙ্কোনা গাছের ছাল, এই জায়গাটাও কিন্তু উল্লেখ করে দেয় সবসময় পরীক্ষাতে। হয়তো দেখো গাছের নামগুলো দিলে কিন্তু আমরা মনে রাখবো, অনেকেই মনে রয়েছে আমাদের, কিন্তু আমি তোমাদেরকে বলবো এই যে কোন অংশটা থেকে পাওয়া যায় গাছের, পাতা না ফল না ছাল না মূল, কোন জায়গাটা থেকে পাওয়া যায় এই জায়গাটাও দেখে রাখো। কারণ আমার পরীক্ষাতে আবার ওই অতটাও ডেপথে প্রশ্ন দিয়ে দিচ্ছে যে সিঙ্কোনা গাছটা আমরা এতদিন জানি যে সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, এবার সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় না মূল থেকে পায় না বীজ থেকে পায় না পাতা থেকে পায়, কোথা থেকে পাই এটা আমরা অনেকে জানি না। যার ফলে পরীক্ষা যদি অপশানে চলে আসে সিঙ্কোনা গাছের মূল বা সিঙ্কোনা গাছের ছাল, ব্যাস তুমি এবার গুলিয়ে ফেলবে, দিয়ে ভুল অপশানটাই চুজ করে চলে আসবে। সেই জন্য বলবো এই জায়গাটাও কিন্তু, এই পার্টিকুলার জায়গাটাও কিন্তু একটু দেখে রেখো। সিঙ্কোনা গাছের বাকল থেকে পাওয়া যাচ্ছে কুইনাইন, বাকলই যা আর ছালও তাই। ঠিক আছে, রেসারপিন পাওয়া যাচ্ছে সর্পগন্ধা গাছের মূল থেকে। ডাটোরিন পাওয়া যাচ্ছে ধুতুরা গাছের পাতা ও ফল থেকে। নিকোটিন পাওয়া যাচ্ছে তামাক গাছের পাতা থেকে। ঠিক আছে, স্ট্রিকনিন পাওয়া যাচ্ছে নাক্স ভূমিকা বা কুচেলা গাছের বীজ থেকে। মরফিন পাওয়া যাচ্ছে আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে। ক্যাফিন পাওয়া যাচ্ছে কফি গাছের বীজ থেকে। ঠিক আছে, অ্যাট্রোফিন পাওয়া যাচ্ছে বেলেডোনা গাছের মূল ও পাতা থেকে। এবং থেইন পাওয়া যাচ্ছে চা গাছের পাতা থেকে। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে কিন্তু খুব ভালো করে দেখে রাখো, এবং এটাও কিন্তু আমাদের পরীক্ষায় আসার মতো একটা জায়গা। আসবেই, ধরে রাখো এই জায়গাটা থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, ক্রিপিং কোন প্রাণীর গমন পদ্ধতিকে নির্দেশ করে? কেঁচো, শামুক, হাইড্রা এবং অপশান দিতে আছে অ্যামিবা। তো দেখো আমরা কিন্তু বিভিন্ন প্রাণীদের গমনাঙ্গ পড়েছি, তাই তো আমি আগের ক্লাসে তোমাদের পড়িয়েছি, কিন্তু এখানে বলছে গমন পদ্ধতির নাম। এটা পদ্ধতির নাম দিয়ে দিয়েছে ক্রিপিং। এটা কোন প্রাণীর গমন পদ্ধতি?
এই জায়গাটাও কিন্তু আমাদের দেখতে হবে। দেখো, শামুক শামুক যে পদ্ধতিতে গমন করে সেটাকে বলা হয় স্লাইডিং। তারা মাছের গমন পদ্ধতিকে বলা হচ্ছে লুপিং। হাইড্রা হচ্ছে লুপিং ও সোমারসল্টিং। প্যারামেসিয়ামের হচ্ছে সিলিয়ারি চলন। ইউগ্লিনার হচ্ছে ফ্ল্যাজেলারি চলন। কেঁচোর হচ্ছে ক্রিপিং। অ্যামিবার হচ্ছে অ্যামিবয়েড গমন। এবং মানুষের হচ্ছে দ্বিপদ গমন। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো এই গমন পদ্ধতিটাও কিন্তু গমনাঙ্গের সাথে সাথে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্রিপিং কোন প্রাণীর গমন অঙ্গ, মানে গমন পদ্ধতি? ক্রিপিং হচ্ছে কেঁচো। দেখো এখানে বলা আছে কেঁচোর, কেঁচো। তাহলে অপশানই হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেল নিশ্চয়ই? তো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট প্রশ্নে। নিচের কোন শৈবাল মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়? ঠিক আছে, ভলভক্স, স্পাইরোগাইরা, ক্লোরেল্লা এবং অপশান দিতে হচ্ছে শুষ্নিসাক। তো মনে রাখবে শৈবাল, নিচের কোন শৈবালটা ব্যবহার করা হয়? অপশান সি হচ্ছে ক্লোরেল্লা। এই ক্লোরেল্লাকে কিন্তু মহাকাশ গবেষণায় ইউজ করা হয়। ঠিক আছে, এর কাজটা কি? এ হচ্ছে ওখানে অক্সিজেন সরবরাহ করে। ঠিক আছে, মহাকাশযানেতে এই অক্সিজেন সরবরাহ করে। তো সেইটার কারণেই কিন্তু ক্লোরেল্লাকে এই মহাকাশ গবেষণায় কিন্তু ইউজ করা হয়। ক্লিয়ার? এবার দেখো, এই যে শুষ্নি শাক অনেক সময় পরীক্ষায় চলে আসে, এই শুষ্নি শাকটা কী জিনিস? ঠিক আছে, যেটা আমরা দেখবে খাদ্য হিসেবে গ্রহণ করি। শুষ্নি শাক অনেকে হয়তো পরিচিত, আবার অনেকে হয়তো পরিচিত নয়। তো মনে রাখবে এই শুষ্নি শাকটা কিন্তু এক প্রকারের ফান। ঠিক আছে, এক প্রকারের জলজ ফান। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, আদার কোন অংশটি ভোজ্য অংশ হিসাবে ব্যবহৃত হয়? মানে আমরা কোন অংশটা খাদ্য হিসেবে গ্রহণ করি, মানে আদার যে অংশটা আমরা খাচ্ছি, ঠিক আছে, মেনলি যে অংশটা আমরা আদার খাচ্ছি, ঠিক আছে, তো সেই অংশটা কি এটা জানতে চেয়েছে। বোঝা গেল প্রত্যেকের? মূল, না কাণ্ড, না পাতা, না গ্রন্থি কাণ্ড? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, কেশর, আমি তোমাদের একটা পুরো লিস্ট বানিয়ে রেখেছি। কেশরের যে জিনিসটা আমরা খাই সেটা হচ্ছে গর্ভদণ্ড ও গর্ভমুণ্ড। ক্লিয়ার? প্রচুর দাম কিন্তু কেশরের। ফুলকপি যে অংশটা আমরা খাই সেটা হলো তার সমগ্র পুষ্পবিন্যাস। পেঁয়াজ এবং রসুনের যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে কন্দ বা বাল্ব। আদা হলুদের যে অংশটা আমরা খাই সেটা হচ্ছে এক প্রকারের গ্রন্থিকাণ্ড বা রাইজোম। ঠিক আছে, বিট, গাজর, মূলো, শালগম, শাঁকালু, রাঙালু, আমাদা, এগুলো আমরা যে অংশটা খাই সেটা হচ্ছে মূল। মটর ছোলার হচ্ছে বীজপত্র, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নারকেলটাও খুব ইম্পর্টেন্ট, তরল শস্য ও এন্ডোকার্প। বেদানার হচ্ছে রসালো বীজত্বক। লিচুর হচ্ছে রসালো এরিল এবং দারচিনির হচ্ছে ওটা ছাল। ঠিক আছে, তাহলে আদার কোন অংশটা হবে? অপশান ডি, গ্রন্থিকাণ্ড বা রাইজোম। এটা কিন্তু ভোজ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা তোমাদের কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। এই লিস্টটা একটু ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করো। একবার খাতায় লিখে নাও, কি ফোনটা দেখে নাও, দেখে নিয়ে একবার ভালো করে দেখে নিয়ে মুখস্থ করে নাও, দিয়ে খাতায় লেখো বারে বারে। ঠিক আছে, যে লিস্টগুলো তোমাদের বললাম, গমনাঙ্গ যারা ভুলে যাচ্ছে বারে বারে, গমনাঙ্গ, রেচনাঙ্গ, গমন পদ্ধতি, ঠিক আছে, শ্বসন অঙ্গ, তা তোমাদেরকে বলো বারে বারে লিখো, লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, বারবার প্রতিদিন একবার করে লিখে নাও। ঠিক আছে, তাহলে দেখবে খুব ভালো মনে থাকবে আর ভুলবে না। তাদের এই সমস্যাটা হচ্ছে এখনও, তাদেরকে বলছি। আর এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তো ক্লাসগুলোকে লাইক করো এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। তোমাদের জন্যই ক্লাস নিয়ে আসা, তাই তোমাদের সহযোগিতা একটু আমরা চাইতেই পারি। ঠিক আছে, এবং দেখো এরকমভাবে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট দেওয়ার জন্য আমি তোমাদের এই ক্লাসের শেষে তোমাদেরকে ডিটেলসে বলবো। আমাদের এখন একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে মাত্র 99 টাকায়। ঠিক আছে, পুরো ক্লাসটা দেখো শেষ অবধি, জানতে পেরে যাবে। ঠিক আছে, ব্যাচ ডিটেলস সম্পর্কে। চলো নেক্সট প্রশ্নে। বলছে দূরবদ্ধ দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে কি করে? অবতল লেন্স ইউজ করে, অভিসারী লেন্স ইউজ করে, নলাকার লেন্স দ্বারা, বা সিলিন্ড্রিকাল লেন্স যেটাকে বলে, এবং অপশান দিতে আছে উত্তর লেন্স। ঠিক আছে, দূরবদ্ধ দৃষ্টিসম্পন্ন ত্রুটি মানে হাইপারমেট্রোপিয়া। যদি কেউ হাইপারমেট্রোপিয়া এই রোগে আক্রান্ত হয় তাহলে তার এই ত্রুটিটা দূর করার জন্য আমি কোন লেন্সের চশমা তাকে ইউজ করতে বলবো, এটা কিন্তু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো হাইপারমেট্রোপিয়াতে কি হয় না, নিকটের দৃষ্টিটা ব্যাহত হয় কিন্তু দূরের দৃষ্টি ঠিক থাকে, এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, তো এই সমস্যাতে আমরা উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে কিন্তু তার একটা ভালো ফল পাবো। ঠিক আছে, আর যদি মায়োপিয়া হয়, এই ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, নিকটবদ্ধ দৃষ্টি বা মায়োপিয়া, দূরবদ্ধ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া।
কারণ পরীক্ষায় প্রশ্ন আসবেই এরকমই, যে মায়োপিয়া আক্রান্ত ব্যক্তিকে তুমি কোন লেন্সের চশমা পরার জন্য সাজেস্ট করবে। তো মায়োপিয়া তুমি নিকটবর্তী দৃষ্টি জানো, কিন্তু মায়োপিয়া কি জানো না, তাহলেই তুমি গুলিয়ে ফেলবে। যাতে এই প্রবলেমটা না হয় সেই জন্যই তোমাদের জন্য আমি লিখে এনেছি, কারণ বায়োলজির কিছু শব্দের কিন্তু আমাদের ইংলিশ টার্মটা জেনে রাখতে হবে, অনেক সময় ইংলিশটা দিয়েই প্রশ্ন আসে। তো মায়োপিয়াতে কি হয়, এই দৃষ্টিতে দূরের দৃষ্টিটা ব্যাহত হয়, তোমার নিকটের দৃষ্টিটা ঠিক থাকে, মানে ঠিক এর উল্টোটা। এতে কি ইউজ করা হয়, অবতল লেন্সযুক্ত চশমা ইউজ করা হয় নিকটবর্তী দৃষ্টিতে। তাহলে এই আমাদের প্রশ্নে কি বলেছে, হাইপারমেট্রোপিয়া, তাহলে অপশন ডি হবে কিন্তু সঠিক উত্তর। উত্তল লেন্সের চশমা ইউজ করলে তোমার এই যে প্রবলেমটা হচ্ছে, তুমি নিকটের দৃষ্টি দেখতে পাচ্ছ না, দূরের দৃষ্টি দেখতে পাচ্ছ, এই প্রবলেমটা তোমার কিন্তু হবে না। ক্লিয়ার, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। ওই নিজের কোন গ্রন্থিটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে? ঠিক আছে, পিনিয়াল বডি, পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড এবং অপশন ডিতে রয়েছে হাইপোথ্যালামাস। তো এই চারটের মধ্যে কোন গ্রন্থিটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? মনে রাখবে হাইপোথ্যালামাস, যেটা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যেটা কি অগ্র মস্তিষ্কের কিন্তু একটা অংশ। ক্লিয়ার? এটা থ্যালামাসের নিচে অবস্থান করে হাইপোথ্যালামাস। এর কাজ কি? তাপমাত্রা, তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, মেজাজ এসবগুলো নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এবং দেহের তাপমাত্রাটা কিন্তু খুবভাবে নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস। ক্লিয়ার, মনে থাকবে প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে আমাদের শরীরের কোন কোষটির পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন? মস্তিষ্কের কোষ, মাংসপেশির কোষ, অস্থি কোষ এবং অপশন ডিতে রয়েছে যকৃৎ কোষ। জাস্ট প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে এসেছে। আচ্ছা, পরীক্ষা যদি এরকম প্রশ্ন আসে, তোমরা আমাকে বলো যে নিচের কোন কোষটি যদি একবার মৃত হয়ে যায় তাহলে তার পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন হয়? বা নিচের কোন কোষটি জি0 দশায় থাকে, এরকম প্রশ্ন আসে। মনে রাখবে সেটা হচ্ছে মস্তিষ্কের কোষ বা স্নায়ু কোষ, যেটা সবসময় জি0 দশায় থাকে। যেটা একবার যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা আক্রান্ত হয়, সেটা কিন্তু রিপেয়ার হয় না, পুনরায় কিন্তু সেটা মেরামতি করা যায় না। তো ওই জন্যই বলেছে নিচের কোন কোষটির পুনরুৎপাদন ক্ষমতা সর্বনিম্ন, সেটা কি হবে? অপশান এ, মস্তিষ্কের কোষ। ঠিক আছে, যেটা সবসময় জি0 দশায় থাকে। তো এটা কেন হয় এরকম? এখানে দেখো, কোষ বিভাজন তো সাহায্য করে সেন্ট্রোজোম, তো এই কোষেতে সেন্ট্রোজোমটা থাকে না, সেন্ট্রোজোমটা অনুপস্থিত থাকে, সেই জন্য এই কোষটা বিভাজন অক্ষম হয়। কোষ বিভাজন করতে না পারলে সেই কোষটার গ্রোথ হবে কী করে, সেটা মেরামতি হবে কী করে আর তার? ঠিক আছে, অনেক সময় পরীক্ষা কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে যে কোষ, স্নায়ু কোষ যে জি0 দশায় থাকে, তো তার যে কোষ বিভাজন হচ্ছে না, নিজের কোন কোষ অঙ্গাণুটি থাকার না থাকার জন্য তার কোষ বিভাজন হচ্ছে না। খুব ভালো করে প্রশ্নটা শুনবে, যে স্নায়ু কোষের যে কোষ বিভাজন হচ্ছে না, তো নিচের কোন কোষ অঙ্গাণুটির উপস্থিত থাকার জন্যই স্নায়ু কোষের কোষ বিভাজন হচ্ছে না? তখন অ্যান্সার কি হয়ে যাবে? সেন্ট্রোজোম। ক্লিয়ার, মনে থাকবে প্রত্যেকের? তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে কিন্তু ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা কিন্তু। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি যার দ্বারা যুক্ত থাকে সেটি কি? লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক। তো মনে রাখবে গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম নামক স্নায়ুযোজক দ্বারা যুক্ত থাকে, আর লঘু মস্তিষ্কে যুক্ত থাকে ভার্মিস নামক স্নায়ুযোজক দ্বারা। ক্লিয়ার, মানে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। কর্পাস ক্যালোসাম বললে হয়ে যাবে কিন্তু গুরু মস্তিষ্ক। ক্লিয়ার, আর ভার্মিস বললে হয়ে যাবে কিন্তু আমার লঘু মস্তিষ্ক। বোঝা গেল? আমাদের প্রশ্নে লঘু মস্তিষ্কেই জানতে চেয়েছে, তাহলে অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে চোখের কোন অংশে রঞ্জক থাকে যা বাদামি, নীল ও কালো চোখের জন্য দায়ী? কর্নিয়া, রেটিনা এবং অপশন সিতে রয়েছে আইরিস এবং অপশন ডিতে রয়েছে কোরোইড। তো কোন অংশে রঞ্জক থাকে? দেখো সেটা হচ্ছে কিন্তু আইরিস। আইরিসে কি হয়, মেলানোসাইট নামক কোষ থাকে যা কি করে, মেলানিন তৈরি করে, যেটা কিন্তু এই বাদামি, নীল ও কালো চোখের জন্য কিন্তু দায়ী। ঠিক আছে, তো এই আইরিসটা কোথায় অবস্থিত? আইরিসটা হচ্ছে যে অক্ষিগোলক রয়েছে তার সম্মুখভাগে লেন্সের ঠিক ওপরে অবস্থিত। ক্লিয়ার, এবং এটা কি করে, যেটা তারন্ধ্র বা পিউপিল যেটা রয়েছে সেই পিউপিলটাকে কিন্তু ছোট বড় হতে সাহায্য করে। ঠিক আছে, এই যে ধরো আমাদের যদি মানব চক্ষু, আমি যদি তোমাদেরকে ছবিটা আঁকি একটু দেখো, এই জায়গাটা তোমার লেন্স, তো ঠিক এই জায়গাটার উপরে, এই লেন্সের ঠিক ওপরটাতে কিন্তু
এই আইরিসটা অবস্থান করে। ঠিক আছে, যেটা কি করে এই পিউপিল বা তারারন্ধ্রটাকে ছোটো ও বড় হতে সাহায্য করে। ঠিক আছে, এবং এখানেই কিন্তু এই মেলানোসাইট কোষ থাকে, যেটা কি করে মেলানিনটাকে নিঃসরণ, মেলানিন তো একবার রঙ্গ, যার জন্য এই নীল কালো চোখ এবং বাদামি চোখ এর জন্যই হয়। ঠিক আছে, তাহলে অপশান সি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। বলছে মানুষের স্নায়ুকোষের নিউক্লিয়াসে কয় জোড়া ক্রোমোজোম থাকে? তো মনে রাখবে মানুষের স্নায়ুকোষের নিউক্লিয়াসে কিন্তু সবসময় 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, মানে 23 জোড়া, মানে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে ফুসফুসীয় বায়ুর পরিমাপ করা হয় যে যন্ত্র দ্বারা, সেটি কি? মানে ফুসফুসের যে বায়ু রয়েছে সেই বায়ুটার পরিমাণ করা হচ্ছে কোন যন্ত্রের দ্বারা? বেনেডিক্ট রথ, থার্মোমিটার, স্পাইরোমিটার এবং অপশান ডিতে রয়েছে স্ফিগমোম্যানোমিটার। তো মনে রাখবে এটা হবে অপশান সি স্পাইরোমিটার। ঠিক আছে, স্পাইরোমিটারের সাহায্যে ফুসফুসীয় বায়ুর পরিমাণটাকে পরিমাপ করা হয়। তাহলে স্ফিগমোম্যানোমিটার কী কাজে লাগে? রক্তচাপ, মৌলবিপাকীয় হার যেটাকে বলা হচ্ছে বেসাল মেটাবলিক রেট বা বিএমআর, ঠিক আছে, যেটা পরিমাপ করা হয় বেনেডিক্ট রথ এই যন্ত্রের সাহায্যে, এবং উষ্ণতা যেটা মাপা হচ্ছে থার্মোমিটার। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যদি পরীক্ষায় প্রশ্ন চলে আসে উচ্চ উষ্ণতা পরিমাপ করতে, উচ্চ উষ্ণতা, তখন কি করবে? তখন মনে রাখবে পাইরোমিটার, পাইরো, এটা কিন্তু স্পাইরো, এটা হচ্ছে পাইরো। ঠিক আছে, উচ্চ উষ্ণতা হলে তখন সেটা পরিমাপ করার জন্য পাইরোমিটার ইউজ করব। ক্লিয়ার? মনে থাকবে প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে উৎসেচকের অপ্রোটিন অংশটিকে কি বলা হয়? কোফ্যাক্টর, অ্যাপো এনজাইম, হলো এনজাইম এবং অপশান দিতে বলছে আইসো এনজাইম। ঠিক আছে, তো উৎসেচক কী জিনিস? দেখো উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী একটা জৈব অনুঘটক, যেটা রাসায়নিক বিক্রিয়া হারকে ত্বরান্বিত করতে সাহায্য করে। ঠিক আছে, তো উৎসেচক হচ্ছে এক ধরনের অনুঘটক এবং সেটা কিন্তু প্রোটিন ধর্মী। ঠিক আছে, যেটা কি কাজ করে বললাম, কোনো রাসায়নিক বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে সাহায্য করে। তো মনে রাখবে বিজ্ঞানী উইলহেম কুন প্রথম কিন্তু এনজাইম কথাটি প্রবর্তন করেন। ঠিক আছে, এবং বিজ্ঞানী এডওয়ার্ড বাকনার প্রথম কিন্তু ইস্টের দেহ থেকে জাইমেজ উৎসেচকটি পৃথক করেন। কি বললাম? বিজ্ঞানী এডওয়ার্ড বাকনার, ইনি প্রথম ইস্টের দেহ থেকে, এটা মনে রাখবে কিন্তু, ইস্টের দেহ থেকে জাইমেজ উৎসেচকটি কিন্তু পৃথক করেন। জাইমেজ, কি বললাম? বিজ্ঞানী এডওয়ার্ড বাকনার, ইনি প্রথম জাইমেজ উৎসেচকটি কিন্তু ইস্টের দেহ থেকে পৃথক করেন। ক্লিয়ার? এবার এখান থেকে একটা জিনিস মনে রাখবে যে এই উৎসেচক নিয়ে, উৎসেচকের গঠন, নামকরণ এইসব নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হচ্ছে এনজাইমোলজি। কি বললাম? এনজাইমোলজি। যেখানে উৎসেচকের গঠন, নামকরণ এইসব নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তাকে বলা হচ্ছে এনজাইমোলজি। ক্লিয়ার? তো এবার দেখো এই উৎসেচক তো কী বললাম, প্রোটিন তথা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো তৈরি, সেই সব উৎসেচকগুলোকে আমরা বলবো কি? সরল উৎসেচক। যেমন লাইসোজাইম, ট্রিপসিন, এগুলো হচ্ছে আমাদের সরল উৎসেচক। আর যে যৌগিক উৎসেচক রয়েছে যেগুলোকে বলা হচ্ছে হলো এনজাইম, সেগুলো কিন্তু তার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে প্রোটিন অংশ, প্রোটিন অংশকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম। ঠিক আছে, আর অপ্রোটিন অংশটিকে বলা হচ্ছে তার কোফ্যাক্টর। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তাই প্রোটিন অংশকে আমরা বলবো অ্যাপো এনজাইম, এবং মানে প্রোটিন অংশ মানে প্রোটিনবিহীন যে অংশটা রয়েছে, মানে অপ্রোটিন যে অংশটা, সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে কি বললাম এখান থেকে, যে এনজাইম হচ্ছে এক প্রকারের প্রোটিনধর্মী জৈব অনুঘটক, যেটা বিক্রিয়া হারকে ত্বরান্বিত করতে সাহায্য করে। আর বিজ্ঞানী এডওয়ার্ড বাকনার প্রথম ইস্টের দেহ থেকে জাইমেজ উৎসেচকটি কিন্তু পৃথক করেন। ক্লিয়ার? এবং এই এনজাইমোলজি হচ্ছে বিজ্ঞান এমন একটা শাখা যেখানে এই উৎসেচকের গঠন, নামকরণ এইসব নিয়ে কিন্তু আলোচনা করা হয়। ক্লিয়ার? আর যেসব উৎসেচক মেনলি প্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন তথা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাদেরকে বলা হচ্ছে সরল উৎসেচক, যেমন লাইসোজাইম, ট্রিপসিন এগুলো। ঠিক আছে, আর উৎসেচকের প্রোটিন অংশকে বলা হচ্ছে অ্যাপো এনজাইম এবং অপ্রোটিন অংশকে বলা হচ্ছে কোফ্যাক্টর। ক্লিয়ার? দেখো প্রতিটা উৎসেচকে কিন্তু একটা নির্দিষ্ট একটা তাপমাত্রা রয়েছে, সে অনুকূল তাপমাত্রায় সে খুব ভালো কাজ করে। ম্যাক্সিমাম দেখো প্রাণীদের ক্ষেত্রে যেসব উৎসেচকগুলো রয়েছে ম্যাক্সিমাম তোমার 37 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু খুব ভালো কাজ করে।
যখন তার অধিক তাপমাত্রা হয়ে যাবে তখন কিন্তু সেই উৎসেচকগুলো কিন্তু বিনষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে সঠিক জোড়াটি চিহ্নিত করো। এখানে 4টে জোড়া দেওয়া আছে, ভিটামিন এ স্কারভি, ভিটামিন বি রিকেট, ভিটামিন সি হচ্ছে রাতকানা এবং ভিটামিন ই রয়েছে জনন ক্ষমতা হ্রাস। মানে এখানে একটা করে ভিটামিন দেওয়া রয়েছে এবং তার অভাবজনিত ফল কী হয়ে থাকে সেটা দেওয়া রয়েছে। দেখো ভিটামিন এবং সঠিকটা চিহ্নিত করতে বলেছে। দেখো ভিটামিন এর অভাবে তো স্কারভি হয় না, স্কারভি হচ্ছে কার? ভিটামিন সি। এখানে ভিটামিন এ দিয়েছে, তাই এটা তো আমার হলোই না, এটা অপশান এ তো আমার বাদই হয়ে গেল। ভিটামিন বি এর অভাবে রিকেট হয় না, রিকেট কার অভাবে হয়? রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে, তাই তো, তাহলে অপশান বিও কিন্তু আমার কাটা হয়ে গেল। ভিটামিন সি এর অভাবে রাতকানা হয় না, রাতকানা হয় কার অভাবে? রাতকানা হচ্ছে ভিটামিন এ, তাই তো অপশান সিও কিন্তু আমার এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কি? ভিটামিন ই জনন ক্ষমতা হ্রাস, ভিটামিন ই এর অভাবে জনন ক্ষমতাটা হ্রাসই পাই। তাহলে অপশান ডি হচ্ছে কিন্তু আমার সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? প্রশ্ন নিশ্চয় প্রত্যেকের বোঝা গিয়েছে। একদিকে ভিটামিনের নাম দেওয়া রয়েছে এবং অপর দিকে দেওয়া রয়েছে তাদের ফলে কি হয়, তাদের অভাবে যেসব রোগগুলো দেখা যায় সেগুলো দেওয়া রয়েছে। তো আমাকে সেখান থেকে বলেছে যে কোন জোড়াটি সঠিক। এখানে দেখো প্রথম জোড়া রয়েছে ভিটামিন এ স্কারভি, ভিটামিন এর অভাবে তো স্কারভি হয় না, তাহলে আমার প্রথম জোড়াটা ভুল হলো। বুঝতে পারলে? এইভাবে কিন্তু প্রশ্নটার উত্তর করতে হয়। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, নিম্নলিখিত কোন খাদ্যটি ইউনিট প্রতি বেসিক ক্যালোরি প্রদান করে? কি বললাম? নিম্নলিখিত কোন খাদ্যটি ইউনিট প্রতি বেসিক ক্যালোরি প্রদান করে? প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং অপশান ডিতে রয়েছে জল। তারপর এই প্রশ্নটারই একটু ঘুরিয়ে একটা প্রশ্ন আমরা আগের ক্লাসে করেছিলাম, যে আমরা খাদ্যের মধ্যে একটা প্রশ্ন করেছিলাম আগের দিনে, যারা ক্লাসটা করেছো তারা প্রত্যেকেই জানো যে আমরা প্রশ্নটা এরকম পড়েছিলাম যে নিচের কোন খাদ্যটি থেকে, ঠিক আছে, আমরা তাপশক্তি পাই। মানে কার্বোহাইড্রেট ছাড়াও, এরকম প্রশ্ন ছিল কার্বোহাইড্রেট ছাড়াও নিচের কোন প্রকারের খাদ্য থেকে আমাদের শরীরে তাপশক্তি উৎপন্ন হয়। তো আমরা দেখো তাপশক্তি আমাদের শরীরে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট থেকেই পাই। ঠিক আছে, আগের দিন আমরা ওরকম প্রশ্ন পড়েছিলাম। আজকে বলছে নিচের কোন খাদ্যটি ইউনিট প্রতি বেশি ক্যালোরি প্রদান করে। মানে আমরা যদি সেই খাদ্যগুলোর তাপন মূল্যগুলো জেনে থাকি তাহলে কিন্তু আমরা বলতে পারবো। দেখো কার্বোহাইড্রেটের তাপন মূল্য হচ্ছে 4.1 KCl পার গ্রাম, প্রোটিন হচ্ছে 4.2 এবং ফ্যাটের হচ্ছে 9.3। তাহলে ইউনিট প্রতি কে বেশি ক্যালোরি প্রদান করে? অপশান সি ফ্যাট। বোঝা গেল? তাহলে একটা প্রশ্ন কত রকমভাবে আসতে পারে, আবার ডিরেক্টলি প্রশ্ন চলেও আসতে পারে যে 1 গ্রাম ফ্যাটের দহনে কত ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, বা 1 গ্রাম কার্বোহাইড্রেটের দহনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, বা কার্বোহাইড্রেটের তাপন মূল্য কত। ঠিক আছে, বিভিন্ন একটার প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমভাবে আসতে পারে, আমাদের সব রকমের জন্য কিন্তু প্রিপেয়ার্ড থাকতে হবে। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে সৌর অপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নিচের কোন আলোতে? নীল আলোয়, কমলা আলোয়, সবুজ আলোয় এবং অপশান ডিতে রয়েছে লাল আলোয়। ঠিক আছে, তো মনে রাখবে সৌর অপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় কিন্তু সবুজ আলোতে। বোঝা গেল? এবং লাল এবং নীল এই বর্ণে কিন্তু সালোক সংশ্লেষ অধিক কার্যকরী হয়। একটু ভালো করে মনে রাখবে কি বললাম, লাল এবং নীল এই আলোতে কিন্তু সালোক সংশ্লেষ অধিক হচ্ছে, আর সবুজ আলোতে কিন্তু সালোক সংশ্লেষ হারটা কিন্তু অনেক কম। পরে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে, ভালো করে কিন্তু মনে রাখতে হবে আমাদের এই জায়গাটা। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে পেশিকোষে কোন অ্যাসিড সঞ্চিত হওয়ার ফলে পেশিতে ক্লান্তির সৃষ্টি হয়? ঠিক আছে, পেশিকোষে ক্লান্তির সৃষ্টি আমরা জানি, তো নিচে কোন অ্যাসিডটা? সাইট্রিক অ্যাসিড, না ল্যাকটিক অ্যাসিড, না অ্যাসকর্বিক অ্যাসিড, না অপশান ডিতে রয়েছে ফর্মিক অ্যাসিড। কোন অ্যাসিডটা তৈরি হওয়ার ফলে পেশিতে ক্লান্তির সৃষ্টি হয়? মনে রাখবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, উন্নত কোষে কী হয়, যখন অক্সিজেনের ঘাটতি হয় তখন কিন্তু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এটা সাময়িকভাবে অবাত শোষণের ফলেই সৃষ্টি হয় কিন্তু। এই ল্যাকটিক অ্যাসিড যেটা পেশিতে সঞ্চিত হয়ে ক্লান্তির সৃষ্টি করে। ঠিক আছে, এটা অবাত শোষণের ফলে ঘটে এবং ল্যাকটিক অ্যাসিডটা পেশিকোষে সঞ্চিত হচ্ছে বলেই কিন্তু এই ক্লান্তিটা দেখা যাচ্ছে। একটু মনে রাখবে প্রত্যেকে ভালো করে। চলো পরের প্রশ্নে। বলছে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোনটি? ঠিক আছে, হাইড্রোজেন জল ও ক্লোরোফিল,
কার্বন ডাইঅক্সাইড ও সূর্যালোক, জল ও কার্বন ডাইঅক্সাইড, এবং অপশান ডিতে আছে জল ও নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট মানে এনএডিপি। তো সালোক সংশ্লেষে যদি আমরা সমীকরণটা দেখতে পাবো 6CO2 + 12H2O, যেখানে সূর্যালোক বাই ক্লোরোফিল থাকছে, দিয়ে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে এবং কার্বন অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাই সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান কাঁচামাল কী কী থাকছে? কার্বন ডাইঅক্সাইড আর জল, তাই তো। এদের সংমিশ্রণে আমরা গ্লুকোজ তৈরি করছি। উদ্ভিদ তো কার্বন ডাইঅক্সাইড এবং জলের সহায়তাতেই গ্লুকোজ তৈরি করছে। আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি, সে কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ সংগ্রহ করছে, এবং সেই উদ্ভিদ সেই কার্বন ডাইঅক্সাইডটা এবং জলটা তার মূল থেকে জলটা যে শোষণ করছে, তাদের বিক্রিয়া করেই সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন করছে। তো মেনলি প্রধান কাঁচামাল বললে কিন্তু উত্তর হয়ে যাবে আমার কার্বন ডাইঅক্সাইড এবং জল। এগুলো কিন্তু মেন কম্পোনেন্ট, যেগুলো না থাকলে কিন্তু উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারতো না। ঠিক আছে, এবার তাহলে বলো উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় হয়? মেনলি সাধারণত কি হয়, উদ্ভিদের মেসোফিল কলার যে কোষ রয়েছে পাতায়, সেখানে কিন্তু পাতায় যে মেসোফিল কলার কোষ রয়েছে সেখানে কিন্তু সালোক সংশ্লেষ হয়। এবার আমরা আগের ক্লাসে কিন্তু পড়েছিলাম, আমি তোমাদের একটা খুব সুন্দর করে লিস্ট বানিয়ে দিয়েছিলাম সালোক সংশ্লেষকারী বিভিন্ন অঙ্গ, বিভিন্ন ব্যাকটেরিয়া, যেসব উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে না, যেসব প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, আবার সালোক সংশ্লেষ করতে পারে এমন মূল আছে, আর সালোক সংশ্লেষ করতে পারে এমন কাণ্ড রয়েছে। পুরো লিস্ট কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছি, আজকে আর বলছি না। যারা দেখোনি তারা দেখে নিও আগের ক্লাসটা, তাহলে দেবে ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা জায়গাতে তোমাদের জন্য কিন্তু পুরো লিস্টটা বানিয়ে রেখেছি, প্রত্যেকে একটু সময় করে দেখে নিও, দেবে খুব কাজে লাগবে তোমাদের। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে দল শূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয় মৌমাছি দ্বারা, পাখি দ্বারা, প্রজাপতি দ্বারা, এবং অপশন দিতে রয়েছে বায়ু দ্বারা। মনে রাখবে দল শূন্য ফুলগুলি কিন্তু পরাগ সংযোগ হয় বায়ুর সাহায্যে। তো বায়ুর সাহায্যে ইতর পরাগ সম্পন্ন হয় কোন কোন উদ্ভিদের? ধান, ভুট্টা এদের কিন্তু সম্পন্ন হয়। তো অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। জলের সাহায্যে ইতর পরাগ সম্পন্ন করে কারা? পাতাঝাজি উদ্ভিদ। ঠিক আছে, পতঙ্গদের সাহায্যে কারা করে? আম। পাখির সাহায্যে কোন কোন উদ্ভিদের ইতর পরাগ সম্পন্ন হয়? পলাশ, শিমুল। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অর্নিথোফিলি। পতঙ্গদের সাহায্যে এটা করা হচ্ছে, পতঙ্গদের সাহায্যে যেসব উদ্ভিদ ইতর পরাগ সম্পন্ন করে সেটাকে বলা হচ্ছে এন্টেমোফিলি, এন্টেমোলজি নয়, এন্টেমোফিলি। ঠিক আছে, আবার কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেমন কদম, কলা, এদের আবার বাদুড়ের সাহায্যে ইতর পরাগ সম্পন্ন হয়, যেটাকে বলা হচ্ছে কাইরেপ্টেরোফিলি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা কত? 5 থেকে 6 লিটার, না 500 ml, না 140 থেকে 150 ml, না 4.5 থেকে 4.8 লিটার? তোমরা রাখবে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা হলো 5 থেকে 6 লিটার, মানে অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। তাহলে প্রবাহী বায়ু বা টাইডাল ভলিউমের পরিমাণ কত? 500 ml। বায়ু ধারকত্ব পুরুষদের ক্ষেত্রে হচ্ছে 4.5 থেকে 4.8 লিটার, মহিলাদের ক্ষেত্রে 3 থেকে 3.5 লিটার। ঠিক আছে, এবং নিষ্ক্রিয় স্থান হচ্ছে 150 থেকে 140 থেকে 150 ml। এই লিস্টটা একটু প্রত্যেকে মনে রাখবে। চলো পরের প্রশ্নে। অক্সিজেনের অভাবে ত্বক ও মিউকাস পর্দা নীল বর্ণ ধারণ করলে সে রোগকে কী বলে? হাইপক্সিয়া, না সায়ানোসিস, না স্লিপ অ্যাপনিয়া, না প্লুরিসি? মনে রাখবে এটাকে বলা হচ্ছে সায়ানোসিস। ক্লিয়ার? তো হাইপক্সিয়া কি? হাইপক্সিয়া হচ্ছে যদি কোলাকোষে অক্সিজেনের মাত্রা চাহিদার তুলনায় কমে যায়, তখন সে অবস্থাকে বলবো আমরা কি? হাইপক্সিয়া। স্লিপ অ্যাপনিয়া কি? ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসার অবস্থা, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। আর প্লুরিসি কি? প্লুরিসি হচ্ছে প্লুরার সংক্রমণ ও প্রদাহজনিত অবস্থা। ঠিক আছে, প্লুরা কোথায় দেখা যায়? এটা ফুসফুসের একটা আবরণী প্লুরা, সেখানে যদি কোনো সংক্রমণ বা প্রদাহজনিত অবস্থা দেখা যায়, তখন সেই অবস্থাকে বলবো আমরা প্লুরিসি। ঠিক আছে, অক্সিজেনের অভাবে যখন ত্বক ও মিউকাস পর্দা নীল বর্ণ ধারণ করে, তখন সেই অস্বাভাবিকতাকে বলবো সায়ানোসিস। অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে সালোক সংশ্লেষের পূর্তিবিন্দু কখন দেখা যায়? ভোরবেলা, গোধূলিতে, এবং অপশান সিতে রয়েছে দুপুরে, এবং অপশান ডিতে রয়েছে এ ও বি উভয়ই। মানে এখানে প্রশ্নটা এরকম দরকার ছিল যে সালোক সংশ্লেষের পূর্তিবিন্দু কখন, মানে পূর্তিবিন্দু হারটা কখন সমান হয়। ঠিক আছে, মানে কম্পেনসেশন পয়েন্টটা কখন সমান হয়? যে আলোক তীব্রতায় উদ্ভিদের CO2 গ্রহণ এবং CO2 বর্জনের হারটা সমান হয় তাকেই পূর্তিবিন্দু বলে। ঠিক আছে, এবং ভোরবেলা ও গোধূলিতে এর হারটা কিন্তু সমান হয়। ক্লিয়ার? কি বললাম? এই পূর্তিবিন্দুর হারটা কখন সমান হয়? ভোরবেলা এবং গোধূলিতে, মানে অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, মানে প্রশ্নটা এরকম ছিল সালোক সংশ্লেষের পূর্তিবিন্দুর হারটা কখন সমান হয়?
ভোরবেলা এবং গোধূলিতে কিন্তু এই হারটা সমান হয়। ক্লিয়ার? চলো পরের প্রশ্নে। বলছে প্রকৃতিতে অক্সিজেনের স্বাভাবিক উৎস কী? অক্সিজেনের স্বাভাবিক উৎস কী? শ্বসন, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন এবং অপশান ডিতে রয়েছে দহন। এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। দেখো প্রকৃতিতে অক্সিজেনের স্বাভাবিক উৎস কী হবে? অক্সিজেনের স্বাভাবিক উৎস হয়ে যাবে দেখো সালোক সংশ্লেষ। কেন হচ্ছে? উদ্ভিদ দেখো কার্বন ডাইঅক্সাইডটা আমাদের থেকে গ্রহণ করছে এবং সে জলের সাহায্যে সে তার খাদ্য তৈরি করছে গ্লুকোজ, এবং তখন দেখো সে কিন্তু জলের সাথে সাথে অক্সিজেনটাও কিন্তু তৈরি করছে। উদ্ভিদ CO2 গ্রহণ করছে এবং অক্সিজেন ছেড়ে দিচ্ছে। এটা কোন প্রসেসে হয়? সালোক সংশ্লেষ প্রসেসে হয়। তো এটাই কিন্তু অক্সিজেনের স্বাভাবিক উৎস। ক্লিয়ার? অপশান বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের ANM JNM এন্ট্রান্স এক্সাম 2024-এর প্রস্তুতিকে যাচাই করার জন্য কিন্তু আমরা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি। তোমাদের যে এতদিনের প্রস্তুতি তোমরা যে কোনো জায়গায় নিয়েছো, তো সেই প্রিপারেশনটা তোমাদের কতটা হয়েছে, তোমরা কতটা প্রিপেয়ার্ড হয়েছো এতদিনে, সেটাকে যাচাই করার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি মাত্র 99 টাকা। মাত্র 99 টাকা। যেখানে তোমরা কী পাবে? যেখানে তোমরা পেয়ে যাবে চ্যাপ্টার অনুযায়ী কিন্তু মক টেস্ট, চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের মক টেস্ট, প্রতিটা সাবজেক্টের কিন্তু প্রতিটা সাবজেক্ট পাবে চ্যাপ্টার অনুযায়ী, প্লাস কী পাবে? 15টা ফুল মক। এই সবটাই কিন্তু পেয়ে যাবে 99 টাকার মধ্যে। চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা সাবজেক্টের ফুল মক এবং 15টা ফুল মক সবটাই পেয়ে যাবে তোমরা মাত্র 99 টাকায়। এবং তোমাদেরকে এক্সট্রা ফেসিলিটি দেওয়া হয়েছে, যদি তোমাদের কোনো টপিক, কোনো সাবজেক্টে কোনো টপিকে বুঝতে অসুবিধা হয় বা অঙ্কের কোনো চ্যাপ্টারে তোমাদের বুঝতে অসুবিধা থেকে থাকে, তাহলে আমাদের স্যার ম্যাডামরা যে ক্লাসগুলো নেন তোমাদেরকেও ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদেরকে আমরা দেবো। আমাদের স্টুডেন্টের সাথে তোমরাও কিন্তু সেই লাইভ ক্লাসগুলো করে তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে। সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে এই 99 টাকার মধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। ঠিক আছে? তা এরপরেও যদি কারো কোনো জায়গায় অসুবিধা থেকে থাকে আমাকে তোমরা এই নাম্বারে কল করবে। ঠিক আছে? এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যেয়ে কিন্তু এই পুরো ব্যাচের ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে। ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।